হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আজ অনেক দিন পর মানে এই সিরিজটাকে কন্টিনিউ করছি। মাঝখানে বিকজ অফ মেনি ডিফারেন্ট ইস্যুস আই কুড নট এবল টু কন্টিনিউ দ্য সিরিজ, বাট তোমরা প্রচুর জন আমাকে পার্সোনালি মেসেজ করেছো অ্যান্ড রিকোয়েস্ট করেছো, ইভেন থ্রু দ্য টেলিগ্রাম অ্যান্ড ইমেল আমাকে মেল করেছিলে তো যাতে আমি এই সিরিজটা কন্টিনিউ করি। দ্যাটস ওয়াই আজকে থেকে মানে একটু এই সিরিজটাকে কন্টিনিউ করার চিন্তাভাবনা রয়েছে। সো আজকে 3rd জুন 2025, আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস আমাদের সাথে হয়েছে। তো তোমরা আমার ভিডিওটা দেখার পর ডেফিনেটলি কিন্তু কি করবে, ডেফিনেটলি টেলিগ্রামে গিয়ে দুটো পিডিএফ, হিন্দু এবং আনন্দবাজারের নিউজ পেপারের পিডিএফ ডাউনলোড করবে। জাস্ট গিভ অ্যাটলিস্ট 30 মিনিট অফ সেলফ রিডিং। দেখো, তুমি আমার ভিডিও দেখে আন্ডারস্ট্যান্ড করতে পারো, ক্ল্যারিটি আনতে পারো, বাট আনটিল অ্যান্ড আনলেস ইউ রিড বাই ইউর সেলফ তুমি কিন্তু সেই জায়গাটায় নিজের কনফিডেন্স কিন্তু পাবে না। সো প্লিজ স্টার্ট রিডিং দ্য নিউজ পেপার অন এ রেগুলার বেসিস। সো দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস। আই উইল স্টার্ট ফ্রম দ্য আনন্দবাজার নিউজ পেপার। আনন্দবাজার নিউজ পেপারের ফ্রন্ট পেজের যে নিউজগুলো আজকে পাবলিশ হয়েছে, দ্যাট ইজ অলরেডি পাবলিশড ইন দ্য হিন্দু নিউজ পেপার। তো আমি কিন্তু হিন্দু নিউজ পেপারেই সেটা কভার আপ করে দেবো। বাট যে জায়গাটা নিয়ে আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে এডিটোরিয়াল পেজ। আজকের এডিটোরিয়াল সেটা হচ্ছে মঙ্গলবারের এডিটোরিয়াল, এবং সেখান থেকে আমরা 4টে এডিটোরিয়াল পড়বো। প্রথমত সংস্কারের দিশা, এটা পড়বো। ভারতবর্ষের যে মায়োইস্ট অ্যাক্টিভিটি নকশালবাদ, সেটা নিয়ে আমি অলরেডি বারংবার তোমাদের ব্যাকগ্রাউন্ড বলেছি, সেটাকে নিয়ে আমরা রিক্যাপ করবো এবং উইল ট্রাই টু অ্যানালাইজ হোয়াট ইজ রিটেন ইন দ্য এডিটোরিয়াল। আফটার দ্যাট এখানে সফর বার্তা বলে একটি এডিটোরিয়াল আছে, সেটাকে আমরা ডিসকাস করব, এবং পূর্ণ সাক্ষরতার সন্ধানে ইট ইজ রিলেটেড উইথ দ্য এডুকেশন লিটারেসি, সেই এডিটোরিয়ালে কি লেখা আছে আমরা ডিসকাশন করব। সো দেরি না করে শুরু করা যাক প্রথম এডিটোরিয়াল, যেটা হচ্ছে ভারতে মায়োবাদী রাজনীতির ব্যর্থতা, দিকবদলের সময় এখন বহু প্রাণের বিনিময়। তো এই যে এডিটোরিয়ালটা, সেটাই আমরা দেখব রিসেন্টলি কিন্তু বেশ কিছু সংঘর্ষ হওয়ার ফলে মাওবাদী যে সমস্ত নেতারা ছিলেন তাদের কিন্তু শাটডাউন মানে গুলি করা হয়, এবং সেইখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু নিহত হন। এই এডিটোরিয়ালের প্রেক্ষাপটে আমরা যদি জানি, তাহলে আমাদের জাস্ট দেখে নিতে হবে এই যে পুরো আমাদের ইন্ডিয়া আমরা যদি ধরি, তাহলে মেনলি যদি নাক্সাল যে মুভমেন্ট বা মায়োইস্ট অ্যাক্টিভিটিকে আমরা যদি কনসিডার করি, সেটা মেনলি যে যে জায়গাগুলোয় পকেটসে ডিস্ট্রিবিউটেড, সেটা কিন্তু অ্যালং দিস বেল্ট। ঠিক ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু একটা প্রায়র যে ইনিশিয়েশন অ্যান্ড অরিজিন অফ দ্য নক্সালিজম বা মায়োইস্ট অ্যাক্টিভিটি, সেটা শুরু হয়। লেটার অন ইট স্প্রেডস টু দ্য স্টেটস লাইক ঝাড়খণ্ড, বিহার, এছাড়া কি মধ্যপ্রদেশ, বাস্তার ডিস্ট্রিক্ট, খুব ইম্পর্টেন্ট বাস্তার, এটা নিয়েই এডিটোরিয়ালটা আজকে লেখা, যেটা ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ এই পুরো স্ট্রেচ অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার, দিস আর দ্য মেন পকেটস যেখানে কিন্তু নকশাল আইডিওলজি অ্যাক্টিভেট থাকে। নকশাল আইডিওলজির মেন যে ইন্সপিরেশন সেটা হচ্ছে মাও জেদং, চাইনিজ যে লিডার মাও জেদং, এবং কমিউনিস্ট অ্যাক্টিভিটি বা কমিউনিস্ট আইডিওলজি ইজ দ্য প্রাইম আইডিওলজি অফ দ্য নক্সালস। এবং তারা মনে করেন যে সিস্টেমেটিকভাবে আমরা সরকার যে করছে সেটা ইজ নট এনাফ ফর ব্রিঙ্গিং দ্য ওয়েলফেয়ার ইন দ্য সোসাইটি, এবং তাদেরকে উচ্ছেদ করে দিয়ে নকশাল আইডিওলজির মাধ্যমে সমতা বিধান করাই তাদের কিন্তু মেন উদ্দেশ্য, এবং তার জন্য তারা হাতে বন্দুক তুলে নিতেও কিন্তু পিছপা হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে নক্সালসদের টার্গেটেড এলিমিনেশন ইজ ভেরি ক্রুশিয়াল ফর ব্রিঙ্গিং দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড মানে ইন্ডিয়ার যে ডেভেলপমেন্ট, সেটার জন্য কিন্তু নক্সাল এলিমিনেশন ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, এই এডিটোরিয়ালে কিন্তু এটাই লেখা হয়েছে যে ভারতবর্ষের যে কমিউনিস্ট পার্টি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিষিদ্ধ এবং সশস্ত্র আন্দোলন যে গড়ে উঠেছিল মানে কয়েক দশক ধরে, সেই জায়গাটায় কিন্তু একটা বড় ধাক্কা দেয়া হচ্ছে সরকারি পক্ষ থেকে, এবং বারংবার যে মিশন, সেটা আমাদের আর্ম ফোর্সের তরফ থেকে হতে পারে, সেটা কমব্যাট ফোর্সের তরফ থেকে হতে পারে, সেটা পুলিশের পক্ষ থেকে হতে পারে, সেটা কিন্তু আস্তে 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 এই নকশালদের কিন্তু কিছুটা হলেও দুর্বল করতে পেরেছে। 1946-এর দশকে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এই নকশাল আন্দোলন বা নকশালবাদী মুভমেন্ট সেটা কিন্তু পশ্চিমবঙ্গে দানা বাঁধা শুরু করে, এবং পরে আস্তে আস্তে সেই ভার কেন্দ্র বা ভর কেন্দ্রটা, নকশালবাদীদের এই ভর কেন্দ্রটা কিন্তু শিফট করে যায় বিহার এবং বড় আকারে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে। পরবর্তীকালে কিন্তু
দেখা যায় পশ্চিমবঙ্গে ছোট ছোটভাবে নকশাল অ্যাক্টিভিটি হলেও অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বাস্তার ডিস্ট্রিক্ট এই সমস্ত জায়গায় কিন্তু এই নকশালবাদী আন্দোলন ভয়ঙ্কর রূপ নিয়ে দানা বাঁধে। এর পরবর্তীকালে দেখা গেছিল তাদের যে উদ্দেশ্য ছিল, তারা কয়েকটি কাজ করছিল গণসংগঠন হিসাবে, তারা সংঘবদ্ধভাবে কিছু কাজ করতে চাইছিল বা মানুষের কাছে তারা সেই আইডিওলজি নিয়ে পৌঁছচ্ছিল। কি? তীব্র জাতপাতের বিরুদ্ধে রাজনৈতিক এবং সামাজিক লড়াই, ছোট ভূমিহীন কৃষকদের জমির অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্য কিন্তু ছিল তাদের উদ্দেশ্য, এবং জমি বিতরণও প্রথম দিকে তারা কিন্তু বেশ সফল হয়েছিল। ফলে কি হয়েছিল, গরিব ভূমিহীন প্রধানত দলিত পরিবারের ছেলেমেয়েরা যাদের স্কুলে ফিরে যায়, কলেজে যেতে পারে, সেই আত্মবিশ্বাসের ওপর কিন্তু তারা তাদের কাজ করা শুরু করেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা গেছিল প্রচুর নকশাল নেতা কিন্তু এই যে সংঘবদ্ধ আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল। অর্থাৎ অচিরেই এটি একটি সামাজিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলন এবং গণ আন্দোলনের রূপ নেয়। এরপরে কিন্তু নকশালদের কিন্তু যত প্রোগ্রেস হয়, যত সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, ওয়েলফেয়ার সমাজের মানে পিছিয়ে পড়া স্রোতের মানুষের কাছে পৌঁছে যায়, তত কিন্তু তারা সমাজের মূল স্রোতে আসতে শুরু করে, এবং এই নকশাল নেতারা কিন্তু আস্তে 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 তাদের যে আধিপত্য সেটাকে কমতে সেটা বাধ্য হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে নকশালপন্থীদের কাছে কিন্তু মধ্যপ্রদেশের বাস্তার ডিভিশনের এই সমস্ত যে ঘাঁটি, সেগুলো কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা প্রথম দিকে পেলেও সাধারণ মানুষের কাছে সেটা কিন্তু তার গুরুত্ব হারায়, এবং সরকার কিন্তু সেখানে বিভিন্নভাবে সংঘবদ্ধভাবে ব্যাটালিয়ান গঠন করে তাদের কিন্তু রিমুভ করার চেষ্টা করে। এরপরে এডিটোরিয়ালের অংশে যেখানটা লেখা হয়েছে যে এই যে নকশাল আইডিওলজি সেটা কিন্তু জনপ্রিয়তা পেয়েছে, মাওবাদী রাজনৈতিক শক্তি সেগুলো কিন্তু দীর্ঘকাল পৃষ্ঠপোষকতা পেয়েছে, বিভিন্ন রাজনৈতিক সেখানে সমর্থন ছিল, এবং দীর্ঘস্থায়ী সশস্ত্র গণযুদ্ধ তারা গিয়েছিল গ্রামে গ্রামে, শহরে শহরে সেটা কিন্তু করেছিল। এর প্রবক্তা ছিলেন মাও জেদং, এবং তৎকালীন কমিউনিস্ট পার্টি এটাকে কিন্তু সাপোর্ট করে গেছিল, এবং সেই জায়গায় চীন বিপ্লব বা চাইনিজ রেভলিউশন ইজ দ্য অরিজিন অফ দ্য ক্রিয়েশন অফ সাচ নকশাল মুভমেন্ট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই নকশাল আইডিওলজি চলেছিল। তাহলে তোমাদের কাছে জাস্ট এই এডিটোরিয়ালে কিন্তু নকশাল আইডিওলজি কি, তারা কিভাবে প্রভাব বিস্তার করেছিল, এবং ফাইনালি কিভাবে তাদের যে প্রভাব সেটা আস্তে আস্তে ক্ষুণ্ণ হয়, এবং সমাজে সাধারণ মানুষ কিন্তু মূল স্রোতে যত ফিরবে তত নকশাল আইডিওলজি কিন্তু আস্তে আস্তে সমাজ থেকে মুছে যেতে শুরু করবে। এরপর যে জায়গাটা বলা হয়েছে যে রাষ্ট্র শক্তির কাছে যে সামরিক শক্তি আছে সেইটার মাধ্যমে কিন্তু এই সমস্ত মাওবাদদের দমন করা হয়। 2009 সালে অপারেশন হান্ট, গ্রিন হান্ট শুরু করা হয়, 2025 সালে অপারেশন কাগার শুরু করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নকশালবাদ দমনের জন্য কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যানিং, নতুন কৌশল বা জাতীয় প্ল্যান তৈরি করা হয়, এবং সেইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে মানুষকে সারেন্ডার করতে বলা, নকশাল নেতাদেরকে কিন্তু চাকরি দেয়া, পুলিশে তাদেরকে ভর্তি করানো, প্রপার ট্রেনিং দেয়া, এবং সাধারণ মানুষের কাছে, পিছিয়ে পড়া মানুষের কাছে কিন্তু এই সমস্ত এলাকার যে পিছিয়ে পড়া মানুষের কাছে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোকে যত পৌঁছে দেওয়া হচ্ছে, তারা বুঝতে পেরেছে যে না, বন্দুক তুলে নিয়ে লড়াই কিন্তু লড়াই নয়, আমাদেরকে কিন্তু সমাজের মূল স্রোতে ফিরতে হবে, এবং সমাজের মূল স্রোতে ফেরার মাধ্যমেই কিন্তু আমরা একটা ভারতবর্ষে, বৃহৎ ভারতবর্ষের একটা সোশিও এবং ইকোনমিক যে ডেভেলপমেন্ট করতে পারবো, সেটাই কিন্তু আসল আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, এবং এই উদ্দেশ্য বোঝার মাধ্যমে আস্তে 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 সমাজ থেকে কিন্তু নকশাল আইডিওলজিটা রিমুভ হচ্ছে, এবং আমরা অনেক অংশেই সফল। এটাই ছিল এই এডিটোরিয়ালের মুখ্য বিষয়। পরবর্তী এডিটোরিয়ালে আমরা চলে যাব, সেটা হচ্ছে পূর্ণ সাক্ষরতার সন্ধানে। সাক্ষরতা অর্থাৎ অক্ষর জ্ঞান, এবং আমি পার্সোনালি বিলিভ করি যে শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা কিন্তু শুধুমাত্র ডিগ্রি, তুমি কত পার্সেন্টেজ পেয়েছো বা তোমার কোন জায়গা থেকে এডুকেশন, সেটার ওপর ভিত্তি করে শিক্ষার মাপকাঠি হয় না। শিক্ষা বা অক্ষর জ্ঞান বা সাক্ষরতা এটা কিন্তু মানুষকে আরও একটি উন্নততর মানুষের দিকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাই আমার মনে হয় শিক্ষার ট্রু এসেন্স বা ট্রু ক্যারেক্টার হওয়া উচিত। তো হাম্বলনেস, গ্র্যাটিটিউড, এবং তুমি যেটা জীবনে পেয়েছো তার প্রতি তোমার কৃতজ্ঞতা বোধ, এই জিনিসটাই কিন্তু প্রকৃত শিক্ষা স্থির হওয়া উচিত, বা প্রকৃত শিক্ষা আমাদের সেটাই শেখায়। তো এই এডিটোরিয়ালে কিন্তু যে জায়গাটা নিয়ে ডিসকাস করা হয়েছে, দ্যাট ক্যান বি ইউজফুল ফর দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি আমরা যদি দেখি আমাদের কান্ট্রির যদি সেন্সাস 2011 দেখি, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে সব থেকে হাইয়েস্ট লিটারেট স্টেট কোনটা এবং সব থেকে লোয়েস্ট লিটারেট স্টেট কোনটা। এইটা হাইয়েস্ট লিটারেট স্টেট
নিয়েই আজকের আলোচনা, সেটা হচ্ছে সম্প্রতি মিজোরামকে সম্পূর্ণ অক্ষর অর্থাৎ 100% লিটারেট স্টেট হিসাবে ঘোষণা করেছেন ওখানকার যে মুখ্যমন্ত্রী। এখানে কিন্তু বলা হয়েছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের যে তথ্য সেখানে কিন্তু অলরেডি 2023-24 সালে দেখিয়ে দেওয়া হয়েছিল মিজোরামে কিন্তু প্রায় অ্যারাউন্ড 98% হচ্ছে তার লিটারেসি রেট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অলরেডি গত কিছুদিনের মধ্যে মিজোরামকে কিন্তু 100% লিটারেট হিসাবে ঘোষণা করা হয়েছে। এই খবরের ব্যাকড্রপে উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও হোয়াট ইজ প্রেজেন্ট ইন আওয়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখা যাচ্ছে যে সার্ভে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে 80% লিটারেট স্টেট হিসাবে দেখানো হয়েছে, এবং যদি আমরা ওভারঅল কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের যে টোটাল লিস্ট দেখি তাহলে কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গল স্টুড অ্যাট দ্য পজিশন অফ 22nd, হুইচ ইজ নট ভেরি মাচ স্যাটিসফ্যাক্টরি। এরপর আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সমস্ত সমীক্ষা, বি ইট কন্ডাক্টেড বাই দ্য পাবলিক অর্গানাইজেশন অর দ্য প্রাইভেট অর্গানাইজেশন, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিছু যে শিক্ষা জগতের যে ব্যর্থতা সেটাও কিন্তু সামনে চলে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে যে অনেক স্কুলে যায় বা স্কুলে পড়াশোনা করেছে এমন ব্যক্তিও কিন্তু অক্ষর জ্ঞানে সমৃদ্ধ নয়, বা তার কাছে কিন্তু কোনো অক্ষর জ্ঞান নেই। এরকম চিত্র কিন্তু বিভিন্ন একটা সমীক্ষা করা হয় উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরের সবং বা বীরভূমের সাঁইথিয়াতে 8টা গ্রাম জুড়ে সমীক্ষা করার পর দেখা গেছে যে গ্রাম অঞ্চল ছাড়াও ইভেন শহর অঞ্চলে কিন্তু প্রচুর মানুষ স্কুল ছুট এবং প্রাথমিক লেভেল পর্যন্তই তাদের কিন্তু লেখাপড়া হয়েছে। এছাড়া কি হচ্ছে, এছাড়া দেখা যাচ্ছে যারা স্কুলে গেছেও তারাও কিন্তু সম্পূর্ণ অক্ষর জ্ঞান নিয়ে সমৃদ্ধ হতে পারেনি, অক্ষর জ্ঞান থেকে বঞ্চিত। এরপরে বলা হয়েছে যে 5 থেকে 7 বছর স্কুলে পড়ার পরেও স্কুল ছুট হওয়া মানুষ কিন্তু পড়তে আসছেন বা তাদের খিদের তালিকা আসছে। অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে মানুষ হয়তো খিদের জ্বালায় অর্থ রোজগারের চিন্তা ভাবনায় স্কুল ত্যাগ করছে, তাদের কাছে কিন্তু প্রপার এডুকেশন নেই। অন্যদিকে দেখা যাচ্ছে কিছু মানুষ আবার কিন্তু স্কুল যে যেতে পাচ্ছেন না, তাদের কিন্তু যদি অপরচুনিটি দেওয়া হয় দে আর রেডি টু রি-এনরোল দেমসেলস ইন দ্য স্কুলস। তো এইটা হচ্ছে দুটো মানে বৈচিত্র্য বা দুটো ডিফারেন্ট চিত্রকে লেখা হয়েছে, এবং বলা হয়েছে যারা স্কুলে পড়ছে তারা যে সবাই স্বাক্ষর এমনটা ধরে নেওয়া যাচ্ছে না। কয়েক বছর স্কুলের শিক্ষা নেওয়ার পরও কিন্তু দেখা গেছে যে পুরুষ বা মহিলা কিছু কিছু অক্ষর চিনতে পারলেও শুধু হয়তো তারা মানে অ্যালফাবেট গুলো চিনতে পারছেন, কিন্তু তারা সম্পূর্ণ বাক্য এবং গ্রামাটিক্যাল ভাবে মানে কারেক্ট একটা বাক্য লিখতে বা গঠন করতে তারা অক্ষম। তার মানে তারা কিন্তু সম্পূর্ণ স্বাক্ষর হয়নি। এরপর স্কুলে অর্জিত সাক্ষরতার মান এমনই যে স্কুল ছাড়ার পরেও তারা সেটা মনে রাখতে পারছে না। অর্থাৎ ধরো পার্টিকুলারলি তারা ABCD বা বাংলার যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখেছে সেগুলো কিন্তু তারা হয়তো স্কুলে থেকে জাস্ট বেরোনোর পরই ভুলে যাচ্ছেন, অর্থাৎ তাদের মধ্যে সাক্ষরতা কিন্তু আবার জিরোতে চলে আসছে। এই যে শিক্ষার অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ডিগ্রি নিচ্ছেন, ডিপ্লোমা পাচ্ছেন, এবং নতুন যে স্কুলের নীতি পদ্ধতি সেগুলোর ধাঁচে অনেক অংশে সরকারও প্রচেষ্টা করছেন শিক্ষা ক্ষেত্রকে সাজিয়ে তোলার, কিন্তু বাস্তবিক চিত্র কিন্তু অনেক জায়গায় অনেকটাই যে আমরা পিছিয়ে আছি সেই চিত্রকে তুলে ধরছে। এবং আমাদের যে সর্বশিক্ষা মিশন এবং আমাদের যে শিক্ষা, আমাদের যে মৌলিক অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইট, সেটা জানা সত্ত্বেও কিন্তু সমাজের নানা কারণে, সামাজিক কারণ, রাজনৈতিক কারণে স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ কিন্তু শিক্ষার আলো থেকে এখনো বঞ্চিত। শিক্ষা পেলেও কিন্তু তারা সাক্ষরতার আলো থেকে এখনো বঞ্চিত। এরপরের যে জায়গাটা বলা হয়েছে সেটা হচ্ছে 2020 সালে কিন্তু আমাদের নিউ এডুকেশনাল পলিসি বা নতুন শিক্ষানীতি আসে। সেই জায়গায় অঙ্গনারী স্কুলগুলোকে কিন্তু মানে অঙ্গনারী যে কেন্দ্রগুলোকে সেগুলোকে কিন্তু একটা স্কুলের দরজা দেওয়া হয়, বা সেই জায়গাগুলোকে আরো নতুন করে মানে স্ট্রেনদেন করার কথা বলা হয়, কিন্তু সেগুলো এখনো কিন্তু করা হয়ে ওঠেনি সরকারিভাবে এবং সামাজিকভাবে। তো এই ছিল আজকের এইটা পুরোটা এডিটোরিয়াল। তো তোমরা ডিটেলসে রিড করার জন্য প্লিজ ডাউনলোড করে নিও পিডিএফটা, এবং নিজেদের মতো করে এই এডিটোরিয়ালটা বোঝার পর স্টাডি করো। মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, ভেরি সিম্পল আর্টিকেল, সেটা হচ্ছে সফর বার্তা। রিসেন্টলি আমরা জানি পেহেলগাম টেরর অ্যাটাক হয়, পেহেলগাম টেরর অ্যাটাকের পর কি হয়, অপারেশন সিন্দুর, এবং সামহাও কিছুটা হলেও এখন কাশ্মীর ভ্যালিতে কিন্তু আমরা পিস বা একটু হলেও শান্তি দেখতে পাচ্ছি।
এবার দুটো জিনিস আমাদের খুব রিসেন্টলি জুন মাস থেকে অমরনাথ যাত্রা শুরু হবে এবং অমরনাথ যাত্রা যাতে সেফলি কন্ডাক্ট করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক প্রশাসনিক সবার মধ্যে কোঅপারেশন দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে জাস্ট বলা হয়েছে যে এইটুখানি তোমরা যে মানে পড়ার এখানে বিষয় যে পেহেলগাম ঘটনার ছায়ার পর খুব রিসেন্টলি আমাদের শ্রীনগরের অমিত শাহের ভিজিট হয় এবং অমিত শাহ কিন্তু বলা হয়েছে তিনি কিন্তু শুধুমাত্র ওখানকার গভর্নরের সাথে মিটিং করেন, কিন্তু রাজনৈতিক যারা নেতা তাদের সাথেও মিটিং করলে জিনিসটা আরো ফ্রুটফুল হতো টু ইনশিওর আটমোস্ট স্টেবিলিটি সেফটি টু দ্য পিপল অফ দ্য কাশ্মীর অ্যান্ড টু দ্য পিলগ্রিমেজ। এই জায়গাটা নিয়ে এটা অনেকটা রাজনৈতিক আলোচনা, বাট আমাদের যেটুখানি পড়তে হবে সেটা হচ্ছে কাশ্মীর ইস্যু এমন একটা ইস্যু যেখানে কিন্তু শুধুমাত্র এটা ইট ক্যান্ট বি হ্যান্ডেল থ্রু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মিনস। উই নিড দ্য participation of all the levels of the politicians and also the people of the Kashmir. তাহলে সমস্ত stakeholders এর যতক্ষণ until and unless we can't bring all the stakeholders into the table, we can't bring the utmost solution and we can't bring the stability in the Kashmir Valley and Jammu and Kashmir Union Territory. So this is the news এবং খুব রিসেন্ট এখানে অমরনাথ যাত্রা শুরু হবে এবং আমরা চাইবো অ্যাডমিনিস্ট্রেটিভ যে কনভেনিয়েন্স এবং পিপল সাপোর্টে এটা খুব স্মুথলি যাবে এবং যে আমাদের যে রিলিজিয়ান যে বিলিভ মানুষ এত কষ্ট করে অমরনাথে যান সেটা সাকসেসফুল হবে। এই নিয়ে এই এডিটোরিয়ালটা, এরপর আমরা যে লাস্ট এডিটোরিয়ালটা পড়বো সেটা হচ্ছে সংস্কারের দিশা। বর্তমানে এই এডিটোরিয়ালটা পড়ার আগে আই নিড টু হাইলাইট সামথিং যেটার মাধ্যমে তোমরা এই এডিটোরিয়ালটা বুঝতে পারবে। প্রথমত এমএসপি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা কিন্তু সরকার একটা যে এগ্রিকালচারাল প্রোডাক্ট সেগুলোর ওপর কিন্তু ইম্পোজ করে বা সেই অ্যাসিওরিটি দেয় যে মিনিমাম এই টাকাটাতে সরকার কিন্তু সেই প্রোডাক্টকে কিনবে। নাও যে ফিগারটা দেখা যাচ্ছে এমএসপির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট টু এমিনেন্ট ক্রপ হচ্ছে একটা হুইট, একটা হচ্ছে রাইস। এই দুটোতেই কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় চাষ হচ্ছে এবং কৃষকরা এই দুটো চাষ করে। বাকি যে জায়গাটা সেই জায়গায় কিন্তু চাষের একটা অভাব দেখা যাচ্ছে বা উৎপাদনের একটা ঘাটতি দেখা যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে ধান এবং গম এক্সটেন্সিভ কাল্টিভেশন হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো কাল্টিভেশনের সাথে অ্যাসোসিয়েটেড প্রবলেম হচ্ছে তারা কিন্তু প্রচুর ওয়াটার কনজিউমিং ক্রপ। ফলে এখানে একটা কিন্তু ভূগর্ভস্থ জলের ওপর একটা চাপ পড়ছে এবং হুইট এবং রাইস কাল্টিভেশন হলে কিন্তু যেটা প্রবলেম হয় তোমরা জানো, মিথেনের মানে ধান চাষ করতে গেলে কিন্তু কৃষি ক্ষেত্রে কিন্তু প্রচুর জল দাঁড়িয়ে রাখতে হয়। তো সেখানে কিন্তু এক্সটেন্সিভ মিথেন এমিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রাইস কাল্টিভেশন দ্যাট কজেস দ্য সিরিয়াস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। সো দিস আর দ্য থিংস। এবার যদি আমরা এডিটোরিয়ালটা পড়ি সেটা আমরা দেখতে পাবো যে সংস্কারের দিশা। গত যে খুব রিসেন্ট ডেজে খারিফ মরশুমে কিন্তু 14টি ফসলের ওপর সরকারের তরফ থেকে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা গেছে চাল এবং গমের মূল্য সাধারণত যৎসামান্য বেড়েছে, কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এমএসপির টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হয়েছে রাগি, জোয়ার, বাজরা, তিল, সয়াবিন, ভুট্টা এই ধরনের জিনিসগুলোর ওপর। অর্থাৎ সরকার চাইছে কিন্তু ধান এবং গমের ফলন কমিয়ে সাধারণ কৃষক পরিবার যেন এই ধরনের যে অন্য অল্টারনেটিভ ক্রপসগুলোকেও চাষ করে এবং সেই জন্য কিন্তু এমএসপি বাড়ানো হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ভূগর্ভস্থ জলের যে চিত্রের নিরিখে জল পিপাসু যে ধান এবং গম সেটা কিন্তু একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, কিন্তু চাষিরা কিন্তু দেখা যাচ্ছে স্বল্প চাষের মানে অন্যান্য চাষ করতে খুব একটা বেশি আগ্রহ তারা দেখাচ্ছে না, বরং তারা চাষ করছে ধান এবং গমে। ফলে অন্যান্য মানে জিনিসগুলোকে আমদানি করার জন্য কিন্তু প্রচুর টাকা সরকারকে বরাদ্দ করতে হচ্ছে এবং মানে বিদেশি মুদ্রায় ডাল এবং তৈলবীজ কিনতে কিন্তু সরকারের প্রচুর বিপুল অর্থ ক্ষয় হচ্ছে এবং সেই টাকাটার মূল্য প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। পুষ্টির নিরিখে কি বলা হচ্ছে, শর্করা প্রধান খাদ্যশস্য যেমন ডাল, আনাজ এগুলোর যোগানের প্রয়োজনীয়তা বাড়ছে এবং সেগুলো করতে গিয়ে কি করতে হচ্ছে, সরকারকে ইম্পোর্ট করতে হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের যে সবুজ বিপ্লব হয়েছিল 70-এর দশকে তার জেরে শুধুমাত্র গম এবং ধানের উৎপাদন বহুগুণ বেড়ে গেছে, কিন্তু কমে গেছে ফসলের উৎপাদনের বৈচিত্র্য। অর্থাৎ আমরা হয়তো প্রোডাকশন বাড়িয়েছি কিন্তু উই হ্যাভ লস্ট দ্য ডাইভার্সিটি।
কি ডাইভার্সিটি? ক্রপ ডাইভার্সিটি। আমরা মাল্টিপল ক্রপকে কাল্টিভেট করছি না, রাদার উই আর ভেরি মাচ ফোকাসড অন আর কনসেন্ট্রেটেড টু কাল্টিভেট রাইস অ্যান্ড হুইট। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে ভারতবর্ষ কিন্তু ধানের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক এবং চাল রপ্তানিতেও ভারত শীর্ষে। রপ্তানির পরেও সরকারের গুদামে কিন্তু প্রচুর চাল, মানে যা প্রয়োজন তার থেকেও 4 গুণ বেশি চাল কিন্তু সরকারের কাছে মজুদ থাকে। ফলে কিন্তু দেখা যায় চাষিরা কিন্তু সবসময় ন্যায্য তাদের দামে জিনিসটাকে বিক্রি করতে পারে না। ফলে একদিকে লস হচ্ছে চাষিদের, অন্যদিকে লস হচ্ছে সরকারের। কিন্তু একটা চিরাচরিত প্র্যাকটিস, সেটা কিন্তু দিনের পর দিন মানুষ করে যাচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই লেখা। এর ফলে বলা হয়েছে যে ভারসাম্য ফিরিয়ে আনতে, মানে ক্রপ ডাইভার্সিটি বাড়াতে সরকারকে কিন্তু চাই একটি নতুন নীতি। গত বছর খারিফ মরশুমের সময় ফসল কিনতে সরকার ব্যয় করেছিল প্রায় 65,000 কোটি টাকা, এবং তার সেই ক্রয়ের 90% মানে 90% শুধুমাত্র ধান এবং গম কিনতে সরকারকে খরচ করতে হয়। ফলে এর পাশাপাশি কি বিনামূল্যে বিদ্যুৎ দিতে হচ্ছে, রাসায়নিক সারের ওপর খরচা করতে হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে, কীটনাশক দিতে হচ্ছে। এই সমস্ত করতে করতে দেখা যাচ্ছে ধান এবং গম চাষে উৎসাহিত হয়ে পড়ছেন চাষিরা, এবং তারা ভাবছে যে ধান এবং গম চাষ করলেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফায়দা বা আমাদের প্রফিট হবে। তো সে এই পর্যন্ত লেখা আছে। এরপরে যেটা বলা হয়েছে, কিন্তু 1 কিলোগ্রাম ধান উৎপাদন করতে ক্যান ইউ ইমাজিন 1200 লিটার জল খরচা হয়। অর্থাৎ পরিবেশ বিশেষজ্ঞ বা অর্থনীতিবিদরা কিন্তু বারবার সতর্ক করছেন যে ধান এবং গম চাষের বাইরে অন্যান্য চাষের জন্যও কিন্তু কৃষকদের উৎসাহিত করতে হবে, না হলে ভূগর্ভস্থের জলস্তর নামছে, মাটির উর্বরতা কমছে ফসল বৈচিত্র্য, এবং অন্যদিকে কৃষিও কিন্তু আর লাভজনক থাকছে না। আর এই দুষ্টু চক্রে, মানে এই ভিসিআর সাইকেলে কিন্তু বারবার সরকারও মানে জড়িয়ে পড়ছে, এবং তাই এখান থেকে বেরিয়ে আসার জন্য চাই সরকারি নীতির বদল। এই হচ্ছে পুরো আর্টিকেলটা। তো সরকার যেরকম বলা হয়েছে, নতুনভাবে সরকারকে প্রমোট করতে হবে চাষ। কি চাষ? ভুট্টা চাষ, বাজরা চাষ, জোয়ার চাষ, যেগুলোই কিন্তু অনেক পরিমাণে কম জল লাগে এবং কীটনাশকও অনেক কম লাগে। তাহলে এইভাবে কিন্তু সরকারকে নতুন পলিসি আনতে হবে, যাতে কিনা আমরা কাল্টিভেশনকে ঠিকঠাকভাবে চ্যানেলাইজ করতে পারি। নাও মুভিং টু দ্য হিন্দু এডিটোরিয়াল অ্যান্ড হিন্দু নিউজ অ্যানালিসিস। আজকের দিনে দাঁড়িয়ে ফ্রন্ট পেজে যে এডিটোরিয়ালগুলো আছে সেগুলো আমরা ওয়ান লাইনার হিসেবে পড়বো। যদি এগুলো কন্টিনিউয়াস এডিটোরিয়ালে আসে সাম ডেজ লেটার, অবভিয়াসলি এগুলো আসবে, সেগুলোকে কিন্তু আমরা তখন এডিটোরিয়ালে ইন ডিটেলস অ্যানালিসিস করবো। প্রথমত, ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, প্রায় 3 ইয়ার্স লং যুদ্ধ, সেটা কিন্তু ফাইনালি মানে ইউক্রেন এবং রাশিয়া কাছাকাছি আসছে, এবং তারা অ্যাটলিস্ট নেগোসিয়েশন করার চেষ্টা করছে। কিন্তু এখানে কিন্তু টার্কিকে মিডল পজিশনে রাখা হয়েছে অ্যাজ এ মিডিয়েটার, যাতে কিন্তু ইউক্রেন এবং রাশিয়া তারা ভাবছে যে হাউ দিস ওয়ার কুড বি ended and how the peace talk can be initiated. So এইটাই হচ্ছে এই মানে নিউজ আর্টিকেলটার মূল বিষয়। এর থেকে বেশি আর কিছু আমাদের পড়ার দরকার নেই। নেক্সট, হিউজ রেইনফল শুরু হয়ে গেছে অলরেডি ইন দ্য নর্থ ইস্টার্ন সাইডস অফ দ্য ইন্ডিয়া, সেটা নিয়ে আমাদের এডিটোরিয়াল আছে। জাস্ট আমরা বলবো 3 soldiers killed in the Sikkim landslide. There is a serious landfall এবং ল্যান্ডস্লাইড হয় সিকিমে। এছাড়া আসামে কিন্তু ফ্লাড আসে। মণিপুরের পিপলরাও দে আর অ্যাফেক্টেড, কারণ এখানে কিন্তু অলরেডি এন্টার করে গেছে রেনি সিজন। তো সেইটা একটা ঘটনা। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দিস ইজ দ্য ভেরি মানে ডিস্টার্বিং পিকচার। এখানে দেখা যাচ্ছে যে প্যালেস্টাইনের গাজা যে স্ট্রিপ, সেখানে কিন্তু মানুষ লিটারেলি দে আর স্টার্ভিং অ্যান্ড দে আর ওয়েটিং ইন দ্য লাইন, লং লাইন কিউ টু গেট দ্য ফুড। সেখানে শিশুরাও কিন্তু লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে। অ্যান্ড দিস পিকচার ক্যান জাস্টিফাই হাউ হিউম্যানিটেরিয়ান সাফারিং দে আর ফেসিং ইন দ্য গাজা, এবং তার জন্য কিন্তু ইসরায়েল ইজ সামহাউ রেসপন্সিবল। এবং ইসরায়েল গাজা কনফ্লিক্ট কি সেটা কিন্তু অলরেডি আমি ক্লাসে বারংবার পড়িয়েছি। যদি তোমরা না দেখে থাকো, না জেনে থাকো, প্লিজ রেফার টু মাই পাস্ট ভিডিও। নাও এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইউনাইটেড নেশন অলরেডি কন্ডেম করছে ইসরায়েলকে যে তোমরা হোয়াট এভার ইউ হ্যাভ ডান, ইট ইজ ভেরি প্যাথেটিক অ্যান্ড এগেনস্ট দ্য হিউম্যান নেচার।
তো এটা নিউজ। নেক্সট নিউজ যেটা আমাদের অলরেডি আমরা দেখেছি, আস্তে আস্তে দেখছি কোভিড-19 একটা সার্চ আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা এডিটোরিয়ালে পড়বো। জাস্ট ইন্ডিয়া রিপোর্টেড 4 মোর কেসেস এবং অ্যাক্টিভ কেস কিন্তু নিয়ারলি 4000-এর মতো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেন্টার নোটিফাইজ গাইডলাইন টু বুস্ট দ্য ইলেকট্রিক কার প্রোডাকশন উইথ দ্য ইনক্রিজ অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং, উইথ দ্য ইনক্রিজ অফ দ্য global temperature. Now alternative energy source, alternative ডিজেল এবং ফুয়েল থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। অ্যান্ড উইথ দিস নোট সেন্টার ইজ গিভিং মানে impetus to boost the electric car production. So this is the news. নেক্সট আমরা চলে যাব পরের নিউজে, যেটা হচ্ছে একটা ফেস্টিভ্যালের কথা আমাদের পড়তে হবে। জাস্ট ওয়ান লাইনার হিসেবে আমরা পড়ে রাখবো, দিস ইজ দ্য ফেমাস ফেস্টিভ্যাল ফ্রম দ্য ভ্যালি অফ দ্য কাশ্মীর অ্যান্ড দ্য জম্মু কাশ্মীর। এবং পেহেলগাম টেরর অ্যাটাকের পর আমরা দেখবো যে past year যদি আমরা দেখি প্রায় 4500 people visited during the festival, but this year this has dropped to the level of 2500, মানে প্রায় 2000-এরও বেশি মানুষ এখানে কম জড়ো হয়েছে। এবার কি ফেস্টিভ্যাল? দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল ইজ দ্য ক্ষীর ভবানী ফেস্টিভ্যাল। এটা কিন্তু মেনলি আমরা যদি বাংলার মাস দেখি, আমরা কিন্তু বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ মাসে ঢুকেছি এবং সেই জ্যৈষ্ঠ অষ্টমীর তিথিতে এই ফেস্টিভ্যাল কাশ্মীরে হিন্দু পণ্ডিতরা বিভিন্ন জায়গা থেকে এখানে ভিজিট করে এবং এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট হয় পার্টিকুলারলি অ্যাট এ টেম্পল নেমড ক্ষীর ভবানী টেম্পল ইন দ্য কাশ্মীর। সো এটা ওয়ান লাইনার হিসেবে তোমরা মনে রাখবে। নেক্সট আমরা আর্টিকেলে যেটা যাব সেটা হচ্ছে আমরা এডিটোরিয়ালটা পড়বো। প্রথমত ফার্স্ট 2 আর্টিকেল বা এডিটোরিয়াল, রেডিনেস নট প্যানিক, মিসইনফরমেশন এ বিগার থ্রেট দ্যান এ কোভিড-19 আপস্টিক, দে আর রিলেটেড উইথ দ্য কারেন্ট আপসার্জ দ্যাট হ্যাপেন্ড উইথ রেসপেক্ট টু দ্য কোভিড-19। তো সেই জায়গায় বলা হয়েছে মিসইনফরমেশনের তরফ থেকেও আমাদের সতর্ক থাকতে হবে, বিকজ ইট ক্যান বি একটা বিগার থ্রেট হিসেবে আমাদের সামনে আসতে পারে। এটা তোমরা নিজেদের মতো করে পড়তে পারো। দিস ইজ ভেরি বিগ অ্যান্ড ডেটা রিলেটেড আর্টিকেল, আমার মনে হয় পরীক্ষার রেসপেক্টে জানার দরকার নেই, বাট উইল স্টাডি দ্য লেফট হ্যান্ড সাইড এডিটোরিয়াল, রেডিনেস অ্যান্ড নট প্যানিক। নেক্সট আমরা যেটা পড়বো, দিস ইজ ওয়ান নিউজ দ্যাট ইজ স্ট্রেংথেনিং দ্য ইউএস ইন্ডিয়া সাবসি কেবল এজেন্ডা। প্রথমত ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটের বাইল্যাটারাল টক উইথ রেসপেক্ট টু দ্য ট্রেড ইজ অনগোয়িং এবং সেটা কিন্তু অ্যাক্সিলারেট হচ্ছে ইন দ্য মাল্টিপল ফ্রন্ট। নাও সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র গুডস এই ধরনের কোনো পণ্যদ্রব্যের আমদানি রপ্তানি বাইরে বেরিয়ে there is a key need to diversify the technology supply chain in an increasingly volatile world. India এবং US কে should consider this kind of thing, যার মধ্যেও কিন্তু ট্রেড ডিলের কথা আসবে এবং US ইন্ডিয়া ইনিশিয়েট করেছে ট্রেড ডিলের কথাবার্তা অন দ্য ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি, এই জিনিসটার ওপর। এরপর বলা হয়েছে কি, ক্রিটিক্যাল এই যে ডিজিটাল টেকনোলজি, যেটার ওপর যদি ইন্ডিয়া এবং ইউএস এর যে নেগোসিয়েশন হয়, সেটা কিন্তু that can set a solid baseline of the deepened cooperation across the digital technology and market. এই যে ডেভেলপমেন্টগুলো কি রিলেটেড, সাবসি কেবল রিলেটেড ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে ফিজিক্যাল ব্যাকবোন অফ দ্য গ্লোবাল ইন্টারনেট। অর্থাৎ গ্লোবাল ইন্টারনেটের যে কানেক্টিভিটি সেগুলোকে তৈরি করা বা সেগুলোকে স্প্রেড করার ব্যাকবোন হলো এই সাবসি কেবল। এই সাবসি কেবল কিন্তু 95% ইন্টারন্যাশনাল যে ডেটা ট্যারিফ সেগুলোকে কভার করে এবং এনাবেল করে আমাদের কি অল ডিজিটাল ইন্টারাকশন। তাহলে হোয়াট এভার উই আর ডান থ্রু দ্য ডিজিটাল এরা বা ডিজিটাল হেল্প নিয়ে আমরা করি, সেগুলোর যে ব্যাকবোন সেগুলো হচ্ছে সাবসি কেবল। এবং ইন দিস এডিটোরিয়াল ইট ইজ রিটেন দ্যাট ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ জয়েন্টলি কোলাবোরেট টু নেগোশিয়েট রিগার্ডিং দ্য ট্রেড অফ দ্য সাবসি কেবলস। এবং অলরেডি বিকজ ইট ইজ ভেরি ক্রুশিয়াল, কেন চায়না কিন্তু র্যাপিড এক্সপানশন করছে সাবসি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইন দ্য এরিয়া অফ ইন্দো প্যাসিফিক থ্রু দ্য ডিজিটাল সিল্ক রোড ইনিশিয়েটিভ দ্যাট আন্ডারস্কোর্স দ্য স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ দ্য ট্রাস্টেড অল্টারনেটিভস। তো চায়না যখন এত র্যাপিডলি মুভমেন্ট করছে, দেন ইন্ডিয়ার কাছে হাইলি প্রায়র হওয়া উচিত বা হাই প্রায়োরিটি থিংস হওয়া উচিত, যেখানে কিন্তু সাবসি কেবলের ওপর ইন্ডিয়া এবং ইউএসকে কনসিডার করতে হবে। বাকি খুব বেশি এটা আর পড়ার দরকার নেই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টাডি বাই ইউর ওন। নাও আমরা যে এডিটোরিয়ালটা নিয়ে ডিসকাশন করব, দ্যাট ইজ দ্য এডিটোরিয়াল, আমরা কোভিড-19 দিয়ে শুরু করব, যেটা হচ্ছে রেডিনেস অ্যান্ড নট প্যানিক, কোভিড-19 রিসার্জেন্স কলস ফর বেটার প্রিপেয়ারনেস। তো আমরা
আমরা দেখলাম যে লেসন্স আমরা উই হ্যাভ লার্ন ফ্রম দ্য পাস্ট, সেটা কিন্তু দ্যাট ক্যান সার্ভ অ্যাজ এ গুড গাইড। এবং এটা খুব these kind of catchy lines you can use to start any kind of paragraph or any kind of editorial or যে ধরনের রিপোর্ট রাইটিং করতে হয়, এই ধরনের লেখা দিয়ে তোমরা কিন্তু স্পেশালি কোনো কিছুকে স্টার্ট করতে পারো। তো কি বলা হয়েছে, আমরা পিছনে বা পাস্টে যা মিস্টেক করি সেখান থেকে সেই জিনিসটাকে থেকে আমাদের উই শুড লার্ন সামথিং লেসন্স। তো সেই লেসন্সটাকে আমাদের ফিউচারে কিন্তু সেই লেসন্সগুলোই আমাদের গাইড করতে সাহায্য করে। তো বলা হয়েছে স্পেশালি আমরা যে লার্নিংসটা শিখেছি ফ্রম দ্য পাস্ট 3 years of COVID-19 স্ট্রাগল, সেটাই কিন্তু আমাদের বর্তমানে একটা গুড গাইড হবে যে হাউ উইল বি প্রসিড। তো এখানে দাঁড়িয়ে দেখা গেছে অলরেডি 3961 কেসেস রিপোর্টেড এবং সেখানে ডেথ রেকর্ড হয়েছে কিন্তু 32। অলদো 1.4 বিলিয়ন পপুলেশনের রেসপেক্টেড ইজ এ ভেরি স্মল নাম্বার, কিন্তু উই শুডন্ট রিল্যাক্স, আমাদের কিন্তু রিল্যাক্স করা উচিত নয়, কারণ এই জায়গা থেকে কিন্তু এই রিপোর্টটা আরও প্যানিকিং এবং আরও ভয়াবহ জায়গায় যেতে পারে। কারণ এই হাইটটা কিন্তু দেখা যাচ্ছে যে স্টিল এখনও সিঙ্গেল ডিজিটে আছে বা লো ডাবল ডিজিটে আছে। তাই এক্ষুনি প্যানিক করার দরকার নেই। হোয়াট ইজ নিডেড সেটা হচ্ছে আমাদের ভিজিলেন্স এবং আমাদের প্রিপেয়ারনেস দরকার, আমাদের প্রিপেয়ার থাকতে হবে। এবং বিভিন্ন রিপোর্ট দেখা যাচ্ছে যে যে ভ্যারিয়েন্টের জন্য এই যে COVID-19 আসছে দ্যাট ইজ দ্য অমিক্রন ভ্যারিয়েন্ট, এবং বলা হচ্ছে যে অমিক্রন ভ্যারিয়েন্ট ইজ নট ভেরি সিরিয়াস, রাদার ইট ইজ মাইল্ড, এবং সেখানে দাঁড়িয়ে দে আর কি নিদার মোর ট্রান্সমিসিবল নট ডু দে কজ ওয়ার্স ডিজিজ দ্যান ইন দ্য পাস্ট। সো পাস্টের যে ভ্যারিয়েন্টগুলো ছিল সেগুলোর থেকে লাইটার ভ্যারিয়েন্ট কিন্তু এখন অ্যাক্টিভেট হয়েছে। সো আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে ট্যাক্টফুলি জিনিসটাকে ডিল করতে হবে। প্যানিক অ্যান্ড অ্যাংজাইটি মাইট বি মানে এটা আনওয়ারেন্টেড, মানে এই জায়গাটায় কিন্তু ওটা থাকবেই, কিন্তু সেন্স অফ কশন এবং প্রিকশনারি অ্যাপ্রোচ আর অ্যাডভাইসেবল, পার্টিকুলারলি ফর দোজ উইথ ভালনারেবিলিটিস অ্যান্ড কোমরবিড কন্ডিশন। কোমরবিড মানে কি অলরেডি যাদের মধ্যে কোনো ডিজিজ আছে, মরবিডিটি আছে, এবং যারা বয়স্ক তাদের কিন্তু পার্টিকুলারলি সচেতন থাকতে হবে। কোমরবিডিটি যাদের প্রি এক্সিস্ট করছে এবং ডিসপ্রপোর্শনেটলি অ্যাফেক্ট করছে COVID-19 ইনফেকশন, তাদেরকে কিরকম কোমরবিডিটি লাইক হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ওবেসিটি, কিডনি রিলেটেড ডিজিজ, অ্যাডভান্সিং এজ, যারা 60-র কাছাকাছি যাচ্ছে সেই সমস্ত মানুষরা কিন্তু মোর ভালনারেবল টু be affected by the COVID-19 infection. Now people with this condition must start masking up, তাদের কিন্তু এখনই পাবলিক স্পেসে বেরোনোর জন্য মাস্ক পরার দরকার আছে এবং হ্যান্ড ওয়াশ রেগুলারলি করার প্রয়োজনীয়তা আছে। সো যারা এই ভিডিওটা দেখছো, যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন বা যারা কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত, ডায়াবেটিস আছে, কিডনি প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, প্লিজ এনশিওর অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সিনসিয়ার পারসন যে তারা যেন অ্যাটলিস্ট পাবলিক প্লেসে গেলে কিন্তু যাতে মাস্ক ইউজ করে এবং বাড়ি ফিরে তারা যেন হ্যান্ড স্যানিটেশন করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ সায়েন্টিস্ট সৌমিয়া স্বামীনাথন কিন্তু বলেছেন রিসেন্ট ইমিউনিটি ফ্রম দ্য প্যান্ডেমিক উইল স্ট্যান্ড ইন দ্য গুড স্ট্রিট। সো অলরেডি ম্যাক্সিমাম পপুলেশন ইন আওয়ার কান্ট্রি আর ভ্যাকসিনেটেড। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে এই ভ্যাকসিনেশনের জন্য যে আমরা প্রোটেকশন বা ইমিউনিটি গ্যাদার করেছি সেটা আপাতত ইট ইজ ওকে টু ডিল উইথ কাইন্ড অফ সার্চ, বাট কি বলা হয়েছে এগেন আমাদের কিন্তু পসিবল প্রিকশন নিতেই হবে, ইনক্লুডিং কি আমাদের যে কিছু পপুলেশন এখনো যারা বুস্টার ডোজ পায়নি সেগুলোকে কমপ্লিট করতে হবে, ভ্যাকসিন যারা এখনো নেননি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে, স্পেশালি যারা ভালনারেবল সেকশন তাদেরকে কিন্তু ভ্যাকসিনেট করতে হবে, যারা কিন্তু ফার্স্ট যে COVID-19 2020 বা 21-এ হয়েছিল সেই জায়গায় তারা কিন্তু ভ্যাকসিন নিতে পারেননি বা সামাও সেই বুস্টার ডোজ তারা এখনো নেননি, তাদেরকে কিন্তু আমাদের আগে বুস্টার ডোজ প্রোভাইড করতে হবে। এখানে বলা হয়েছে এই জায়গায় গভর্নমেন্টকে কিন্তু সামনে আসতে হবে, গভর্নমেন্ট শুড কাম টু দ্য ফোরফ্রন্ট বিকজ COVID-19 ভ্যাকসিন এবং বুস্টার যে ডোজগুলো সেগুলো কিন্তু পাবলিকলি বা পাবলিক হসপিটালে এখনো সেই মানে স্টক পর্যাপ্ত নয় এবং আরবান সেন্টারগুলোতেও কিন্তু সেগুলো এখন আর অ্যাভেলেবেল নেই। তো আমাদের কিন্তু এই জায়গাটায় সতর্ক দিতে হবে, কোন জায়গাটায় স্টক পাইলেশন অর্থাৎ স্টক চেক করতে হবে, ভ্যাকসিনের ডায়াগনস্টিক কিটসগুলোকে রেডি রাখতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে অ্যাক্রস দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য কান্ট্রি। পাবলিক এবং প্রাইভেট সেক্টর হসপিটালগুলোকে এনশিওর করতে হবে প্রপার হেলথ ইনফ্রাস্ট্রাকচার, পার্টিকুলারলি দ্য অ্যাভেলেবিলিটি অফ মেডিকেল অক্সিজেন, অ্যাডিকুয়েট বেড অ্যান্ড হেলথ কেয়ার পার্সোনাল। তারপরে কি বলা হয়েছে
সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটাই আমাদের হবে স্টেট অফ রেডিনেস। সো উই শুড বি প্রিপেয়ার্ড, উই শুড নট প্যানিক। যদি তোমাদের ক্ষেত্রেও যখনই দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং অর ইউ আর থিঙ্কিং দেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, ইউ শুডন্ট প্যানিক, রাদার ইউ শুড বি প্রিপেয়ার্ড। নাও এটাই বলা হয়েছে প্যানিক ইজ নট দ্য সেম অ্যাজ দ্য প্রিপেয়ারনেস। প্যানিক আর প্রিপেয়ারনেসের মধ্যে ডিফারেন্স আছে। ওয়ান ইজ ডেবিলিটেটিং, অ্যানাদার ইজ এনাবেলিং। ইফ ইউ প্যানিক ইউ কান্ট মুভ, ইউ কান্ট, মানে ডেবিলিটেটিং মানে তুমি কিন্তু পিছিয়ে যাবে, তুমি কিন্তু ডেস্ট্রয়শনের দিকে যাবে, তুমি কিন্তু ধ্বংসের দিকে যাবে। বাট প্রিপেয়ারনেস ইজ সামথিং দ্যাট ক্যান এনাবেল ইউ, দ্যাট ক্যান গিভ ইউ more ideas that can open new boundaries। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে কোভিড-19 যে সিচুয়েশন সেখানে আমাদের প্যানিক না করে কিন্তু ট্রান্সপারেন্সির সাথে, এফিসিয়েন্সির সাথে কিন্তু সেন্টার স্টেটকে কোলাবোরেট করতে হবে, প্রপার গাইডলাইন্স রেডি করতে হবে এবং আমাদেরকে কিন্তু এই যদি প্যান্ডেমিক থেকে আবার মুক্তির জন্য প্রিপেয়ার হতে হবে, অ্যান্ড দ্যাট শুড বি ইন দ্য এনাবেলিং নেচার। সো দিস ইজ দ্য এডিটোরিয়াল, ওয়ান্ডারফুলি রিটেন। তো কামিং টু দ্য নেক্সট এডিটোরিয়াল যেটা হচ্ছে মনসুন ওজ। এই জায়গায় দাঁড়িয়ে মনসুনের যে বিধ্বস্ততা, মানে খারাপ অবস্থা, সেটা মেনলি হিট করে কোথায়? মেনলি হিট করে কিন্তু আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে, ঠিক? এবং নর্থ ইস্টার্ন স্টেট লাইক আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, দিস আর দ্য 7 স্টেট ইনক্লুডিং দ্য সিকিম। এই যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো, দে নিড লং টার্ম প্ল্যানিং যাতে কিন্তু না ফ্লাড আমরা ট্যাকেল করতে পারি। না, সাউথ ওয়েস্ট মনসুন ইজ দ্য প্রাইম মনসুন, যেটার মাধ্যমে আমাদের ইন্ডিয়াতে রেনফল আসে। সেই মনসুন কিন্তু অলরেডি তার টরেন্টিয়াল এন্ট্রি কিন্তু কমপ্লিট করেছে এবং এক্সপেক্টেডলি সেটা কিন্তু কনসিডার করা হচ্ছে হ্যাবক, মানে যে জায়গাটায়, মানে তার যে ফলাফল ভয়াবহতা আমরা দেখেছি অলরেডি। আমরা আজকে নিউজ পেপারে দেখলাম যে সিকিমে ল্যান্ডস্লাইড হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে অলরেডি যে মনসুনের অ্যাডভেন্ট সেটা হয়েছে কেরালাতে এবং সাবসিকুয়েন্টলি সেটা কিন্তু নর্থ ওয়ার্ডস ডিরেকশনে কিন্তু এই নর্থ সাউথ ওয়েস্ট মনসুনটা মুভ করা শুরু করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে আর একটা যে ব্রাঞ্চ সেটা কিন্তু অ্যারাবিয়ান সি এর পাশাপাশি আর একটা যে ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। অ্যাকচুয়ালি আমরা যদি এই ইন্ডিয়ান পেনিনসুলা দেখি, এই ইন্ডিয়ান পেনিনসুলা থেকে একটা মনসুন কেরালা দিয়ে ঢোকে, সেটাকে বলা হয় সাউথ ওয়েস্ট মনসুন, এবং মেনলি সেটার কিন্তু দুটো ব্রাঞ্চ আছে, অ্যারাবিয়ান ব্রাঞ্চ, এবং আর একটা হচ্ছে এই আন্দামান নিকোবর কোস্টে অ্যাফেক্ট করে এবং ফাইনালি ওয়েস্ট বেঙ্গল এবং মেঘালয়ের দিকে এন্টার করে এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু এন্টার করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে এই যে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে এন্টার করবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নর্থ ইস্টার্ন স্টেটের ওপর আরও ভয়াবহ বৃষ্টিপাত নিয়ে আসবে, ব্রিঙ্গিং দ্য রেন ইন দ্য ইস্টার্ন স্টেট। ফ্রিকুয়েন্টলি কিন্তু বলা হয়েছে however the eastern onset is accompanied by destruction from flood and landslide। তাহলে এই যে ইস্টার্ন ব্রাঞ্চ বা বে অফ বেঙ্গলের ব্রাঞ্চ এটা কিন্তু অনেক বেশি, এর মধ্যে হিউমিডিটি থাকে এবং এটা কিন্তু অনেক বেশি ডিস্ট্রাকশন তৈরি করে ইন টার্মস অফ ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইড। আসামে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে 10টা মেজর রিভার্সে কিন্তু ডেঞ্জার মার্ক লেভেলের ওপর ওয়াটার চলে গেছে এবং সেইখানে দাঁড়িয়ে আসাম ডিস্ট্রিক্টের কিন্তু হিউজ ফ্লাড লাইক সিচুয়েশন 19 ডিস্ট্রিক্টে অলরেডি রিপোর্টেড। এছাড়া কি কি হয়েছে? এছাড়া রেইন ইন্ডিউসড ল্যান্ডস্লাইড হয়েছে ইন দ্য ডিফারেন্ট নর্থ ইস্টার্ন স্টেট, এছাড়া লস অফ হিউম্যান লাইফ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে আর্টারিয়াল যে রোড ট্রান্সপোর্টেশন সিস্টেমে যে আর্টারি ট্যুরিস্ট ডেস্টিনেশন সেগুলো কিন্তু অলরেডি ব্লকড হয়ে গেছে ফ্রম দ্য ইনসিসেন্ট রেনফল। ইনসিসেন্ট মানে কি? অবিশ্রান্ত, অনবরত, উইদাউট এনি গ্যাপ, কন্টিনিউয়াস রেনফলকে বলা হয় ইনসিসেন্ট রেনফল, সেটা হয়েছে। নেক্সট, দিস ইজ অনলি জুন এবং হিস্ট্রি has it that with the monsoon expected to be above normal, it would not be a stretch to expect a spate of disaster। মানে বলা হচ্ছে হিস্ট্রি কিন্তু আমাদের বলছে যে জুন মাসে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে আমরা কিন্তু একটা ভয়ঙ্কর ডিজাস্টারাস মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। নাও বলা হচ্ছে এই বছর কিন্তু ইন্ডিয়ান যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে তারা বলেছে যে নর্মাল রেনফলের থেকে কিছুটা কম রেনফল কিন্তু এবছর এক্সপেক্টেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। অর্থাৎ বলা হচ্ছে আইএমডি কিন্তু বলেছেন যে এক্সপেক্ট করছেন যে নর্থ ইস্টার্ন স্টেট উইল লাইকলি টু গেট লেস রেনফল দ্যান দ্য নর্মাল কোটা, বাট এই রেনফলও কিন্তু হিউজলি ইম্প্যাক্ট করতে পারে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটকে। এরপর হিস্টোরিক্যালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন দ্য স্টেটস হ্যাজ নট কেপ্ট
pace with the rest of the country. আমরা যদি আমাদের rest of the countryর সাথে নর্থ ইস্টার্ন স্টেট লাইক আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলোকে কম্পেয়ার করি, দেন উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্যাট কি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইজ এ ভাইটাল প্রবলেম ইন দোজ স্টেট। সেই জায়গায় দাঁড়িয়ে ইফ এনিথিং হ্যাপেন, ন্যাচারাল ক্যালামিটি হ্যাপেন, সেখানে কিন্তু রেস্কিউ অপারেশন পাঠানো, তোমার ফুড সাপ্লাই দেওয়া কোয়াইট ডিফিকাল্ট। এখানে কিন্তু বলা হচ্ছে চ্যালেঞ্জিং কি জিওগ্রাফিক্যাল কন্ডিশন, সেখানে কিন্তু মেজরলি একটা হিন্ড্রেন্স ক্রিয়েট করে এবং সেখানে সিস্টেমেটিক মানে কি দরকার, there needs to be a systematic review involving all the affected states centered to evaluate a sustainable long-term plan to reduce fatalities and widespread destruction annually. So আমাদের যাতে ডিস্ট্রাকশন আমরা কমাতে পারি, প্রত্যেক বছর মনসুনের সময় নর্থ ইস্টার্ন স্টেট যেভাবে ইম্প্যাক্ট হয় সেগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদের লং টার্ম স্ট্র্যাটেজি দরকার। সো দিস ইজ অল দ্য থিং। আজকের এডিটোরিয়াল ডিসকাশন এই পর্যন্তই থাকবে। হোপফুলি আজকে অনেকদিন পর সময় করে এই সিরিজটাকে কন্টিনিউ করার সুযোগ পেলাম এবং আমি চাইবো এই সিরিজটা কন্টিনিউ থাকুক। তোমাদের যে রেসপন্স আমি পেয়েছি বাই ইমেল অ্যান্ড বাই পার্সোনাল মেসেজ অ্যান্ড অলসো থ্রু দ্য টেলিগ্রাম চ্যানেল, আই এম ভেরি মাচ হাম্বেলড যে তোমরা আমাকে এতটা রেসপেক্ট করো বা আমাকে এতটা ভেবে তোমরা আমাকে মেসেজ করো। সবসময় যদি আমি রিপ্লাই না দিতে পারি, তোমরা জাস্ট কনসিডার করবে যে আই এম বিজি, দ্যাটস ওয়াই আই কান্ট বি এবল টু রিপ্লাই ইউ। বাট তোমরা মেসেজ অবশ্যই আমাকে করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেল, এখান থেকে গিয়ে হিন্দু এবং আনন্দবাজারের পিডিএফ গুলো অবশ্যই ডাউনলোড করো, টেলিগ্রাম থেকেই তোমরা সেটা পাবে। এছাড়া তোমরা যদি মনে করো WBCS রিলেটেড যে গাইডেন্স তোমরা আমার থেকে নিতে চাও, তাহলে ডেফিনেটলি আমাকে মেল করো এবং সেখানে আমি মেলে তোমাদের সাথে কানেক্টেড হয়ে যাবো। উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। নতুন কি কি শিখলে সেগুলোকে পয়েন্ট ওয়াইজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস